আমি রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আজকে চলে যাই ডক্টর আরিফের কাছে আবারও। আমার নাম নাসিম উদ্দিন। আমার ঠিকানা দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার মতিহারা নামক গ্রামে। ঘটনাটি ঘটে আমার মামাতো বোনের সাথে আজ থেকে প্রায় 12 বছর আগে। আমার আম্মুরা 2 বোন 3 ভাই। আমার খালার বাড়ি নবাবগঞ্জ থানার কোন এক গ্রামে। ঘটনা এখান থেকেই শুরু। প্রথমে খালার বাড়ির বর্ণনা দিই। আমার খালার বাড়ির ঠিক সামনে এক বিশাল স্কুল মাঠ। মাঠের পাশ দিয়েই বয়ে গেছে এক নদী। আমি নদীটার নাম জানি না। তার পাশেই গ্রামে ঢোকার রাস্তা। রাস্তার পাশে রয়েছে বিশাল 2টি তালগাছ। আর আমার খালার বাড়ির সাথেই ছিল পারিবারিক কবরস্থান। ছোটবেলা থেকে আমার মামাতো বোন আমাদের বাসাতেই থাকতো। একদিন আমার মামাতো বোন সহ আমার পরিবারের সবাই গেলাম আমার সেই খালার বাড়িতে। আমরা 2 দিন খালার বাড়িতে থাকার পর আমাদের বাড়িতে চলে আসি। আমাদের বাসায় আসার পর আপুর মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। বলে রাখা ভালো, আমি খুব মিষ্টি পছন্দ করি, তাই আমাদের বাসাতে সবসময়ই মিষ্টি থাকতো। বাসাতে আসার পর দিন আমি ফ্রিজ থেকে মিষ্টি খাওয়ার জন্য প্যাকেট খুলে দেখি মিষ্টির বাক্স ফাঁকা। আমি ছোট হওয়ার ফলে চিল্লাচিল্লি শুরু করে দেই। তখন আমার মামাতো বোন বলে ওঠে, মিষ্টি তো খেয়েছি, তোমাকে তো আর খেয়ে ফেলিনি। অবাক করার বিষয় হলো আপু আমাকে কখনো তুমি করে ডাকে না, আর আপু মিষ্টি একদমই পছন্দ করে না। আর ওই মেয়ে পুরো বক্সের মিষ্টি খেয়ে ফেলেছে। এটা ঘটনার প্রথম দিন। সেদিনের পর থেকে আব্বু 2 দিন মিষ্টি নিয়ে আসেনি। তখন শুরু হয় আপুর পরবর্তী ঘটনা। প্রথম ঘটনার 2 দিন পর আমার আম্মু লক্ষ্য করে আমার আপু রান্নাঘর থেকে পুরো 1 কেজি চিনি পলিথিন থেকে একবারে খেয়ে ফেলল। এটা দেখে আম্মু ভীষণ ভয় পায়। তখন আম্মু আপুকে কিছুই বলে না। রাতে আপু ঘুমাতে গেলে আম্মু আমাকে আর আমার আব্বুকে আম্মুর দেখা ঘটনাটা বলে। আর বলে রাখি, আমি ছোট হয় আমি, আম্মু আর আব্বু এক রুমে থাকতাম। আমার নিজের বোন আর আমার মামাতো বোন আলাদা রুমে থাকতো। আমার নিজের আপু আমার থেকে মাত্র 2.5 বছরের বড়, তাই বলাই যায় আমার নিজের আপুও খুব বড় না। 2 আপুকে চেনার সুবিধার্থে আমার মামাতো বোনকে বড় আপু আর আমার নিজের বোনকে ছোট আপু বলেই সম্বোধন করতাম। ঘটনায় ফিরে আসা যাক। সেদিন রাতে আমার ছোট আপু হঠাৎ করেই চিৎকার করে ওঠে। শব্দ শুনে আপুদের রুমে যাওয়ার পর যা দেখি আমরা, তাতে সবাই অবাক হয়ে যায়। আমরা দেখতে পাই বড় আপু নিজের হাতে নিজেই কামড় দিয়ে রক্ত বের করে খাচ্ছে। এই ঘটনা দেখে আব্বু বড় আপুকে আটকানোর চেষ্টা করে। আমার আব্বু বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সৈনিক। আব্বুর সাহসিকতার পরিচয় অনেকবারই পেয়েছি, কিন্তু অবাক করার বিষয় আব্বু বড় আপুর বাম হাত তার মুখের কাছ থেকে সরিয়ে নিয়ে আসতে পারছিল না। বড় আপু তার ডান হাত দিয়ে আব্বুকে কন্ট্রোল করছিল। আব্বু অনেক চেষ্টার পর সফল হন। আব্বু সহ আমরা সবাই বুঝতে পারি এটা অলৌকিক কিছুর কাজ। তাই আব্বু পাশের মসজিদের ইমামকে ডেকে পাঠান। তিনি বড় আপুর শরীরে জিনকে ভর করান। ইমাম সাহেব সালাম দিয়ে জানতে চান, কি চান আপনি? কেন ছোট মেয়েটাকে কষ্ট দিচ্ছেন? উত্তরে বড় আপু ভারী কণ্ঠে বলে, আমি মিষ্টি খাবো। ইমাম আবার প্রশ্ন করে, থাকেন কই আপনি? উত্তরে আবার বড় আপু ভারী কণ্ঠে বলে, আমি মিষ্টি খাবো। বারবার প্রশ্ন করলে তার জবাব একটাই। শেষে ইমাম বলে, মিষ্টি খাওয়া হইলে বলবেন তো সবকিছু? আপু ভারী কণ্ঠে বলল, হ্যাঁ। তখন রাত 2টা বাজে। এত রাতে বাজার বন্ধ, তবে আমার এক বড় ভাই মিষ্টির কারিগর। তাকে আব্বু কল দিয়ে 2 কেজি মিষ্টি নিয়ে আসতে বলেন। মিষ্টি আনার পর আপুর সামনে মিষ্টি রাখা হলে বড় আপু একটা হাসি দেয়। তারপর আমরা কিছু বুঝে ওঠার আগেই 5-7 মিনিটের মধ্যে 2 কেজি মিষ্টি খেয়ে ফেলে। আমরা রীতিমতো অবাক হচ্ছি, কিভাবে সম্ভব? তারপর ইমাম তার প্রশ্ন শুরু করেন, কই থেকে আসছেন আপনি? কিছুদিন আগে এই মেয়ে আমার সামনে দিয়ে চুল ছেড়ে দিয়ে আসছিল। আমি রাস্তার পাশের তালগাছে থাকি। বুঝতে পারছেন কোন তালগাছ? হ্যাঁ, এটা আমার খালার বাড়ির রাস্তার পাশের ওই তালগাছ। দ্বিতীয় প্রশ্ন, কেন এসেছেন আপনি? উত্তরে বড় আপু ভারী কণ্ঠে বলল, আমার এই মেয়েরে পছন্দ হয়েছে, তাই ওর সাথে আসছি। ইমাম সাহেব চেষ্টা করছিলেন কিভাবে তাকে তাড়ানো যায়, কিন্তু ওই জিন রাজি হচ্ছিল না। এক পর্যায়ে জিনটি আরো 3 কেজি মিষ্টি চেয়ে বসে। আব্বু রাজি হয়ে যায়। তারপর জিনটি বাসার পাশের আম গাছের বড় একটা ডাল ভেঙে চলে যায়। ঘটনাটি এখানেও শেষ হয়নি। কিছুদিন পর বড় আপু আম্মুকে বলে, ফুপি, আমি না স্বপ্নে নামাজ শিখতেছি, কুরআন শরীফ তিলাওয়াত করতেছি। তারপর থেকে রেগুলার বড় আপুর শরীরে ওই জিন ভর করত। সবাই এই বিষয়টির সাথে ইউজড হয়ে গেল, কিন্তু তার অত্যাচার বাড়তেই থাকে। আগের ঘটনার 1 মাস পর বড় আপু আম্মুকে বলে, ফুপি, খিদা লাগছে।
তাই আম্মু ওর জন্য নাস্তা বানাতে যায়, এসে দেখে বড় আপু ঘুমিয়ে পড়েছে। তাই আর আম্মু বড় আপুকে ডাকেনি। প্রায় 1 ঘন্টা পর বড় আপু ঘুম থেকে ওঠে। আম্মু আপুকে খেতে বললে আপু বলে আমি তো খেয়েছি। তখন আম্মু ভীষণ অবাক হয়ে যায়। আম্মু বলে কখন খেলি? বড় আপু তখন সব বলতে শুরু করলো। আমি দেখি একটা ছেলে আর একটা মেয়ে আমার সামনে আসে। প্রত্যেকদিন যে ছেলেটা আমাকে কোরআন শরীফ শেখাতো ওই ছেলেটা, আর মেয়েটা নাকি তার বোন। সে আমাকে নিতে এসেছিল। তাদের শহরে কার যেন বিয়ে। কিন্তু অবাক করার ব্যাপার হলো তারা উঠতে পারে। আমাকে পাহাড়, পর্বত, নদী, সমুদ্র পার করে এক অচেনা জায়গায় উড়িয়ে নিয়ে গেল। সেখানে অনেক লোকজন, সবাই খাচ্ছে, আনন্দ করছে। তারপর ওই ছেলেই আমাকে খাইয়ে দিল। আমি অনেক খেয়েছি। তারপরও একজন কেন জানি বলল, তোমরা মানুষরা এত কম খাও কেন? কথাটা আমাকে ভাবিয়ে তোলে। আম্মু তখন বলে, ওঠ, তুই স্বপ্ন দেখছিলি। বড় আপু ভাবে তাই। আম্মু ঘটনাটি আব্বুর সাথে শেয়ার করে। আব্বু তখন বড় কবিরাজ ডাকে। তাকে পুরো ঘটনা বললে তিনি বলেন বড় আপুকে জিনে ধরেছে, আর ওই জিন আপুকে ওদের দেশে নিয়ে যেতে চায়। তিনি কিছু পানি পড়া, তেল পড়া দিয়ে যান, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হয় না। তারপর ওই কবিরাজকে আবার ডাকা হয়। তিনি জিনকে হাজির করেন, তাকে বড় আপুকে ছেড়ে দিতে বলেন, কিন্তু সে রাজি হয় না। এমন সময় আমার মামা জিনকে উদ্দেশ্য করে বলে, এগুলো নাটক, আমার সাথে করে দেখিস। তখন জিনটি ক্ষিপ্ত হয়ে মামাকে উদ্দেশ্য করে বলে, তুই আজকে রাত 1টার সময় শুধু চোখটা খুলে রাখিস। মামাও বলে আচ্ছা। তারপর জিনটি কবিরাজকে উদ্দেশ্য করে বলে, হুজুর, আপনি আমাকে তাড়াতে পারবেন না, আমি এই মেয়ের ক্ষতি করব না বলে চলে যায়। মামা সেই রাতে অনেক ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু ঘুমাতে পারেন না। চোখ বন্ধ করে রাখেন। ঠিক রাত 1টার সময় মামার চোখ খুলে যায়। তখন তিনি দেখেন সাদা পোশাক পরা একটা কিছু তার সামনে দাঁড়িয়ে আছে। উচ্চতা রুমের মেঝে থেকে ছাদ পর্যন্ত। মামা ভীষণ ভয় পায়। ঠিক তখনই গরম বাতাসের সাথে তিনি শুনতে পান, কি আরো নাটক দেখবি? তারপর বর আপুর বিয়ে হয়। দুলাভাই পুলিশ কর্মকর্তা। কিন্তু সমস্যা হলো ভাইয়া যখন ছুটিতে বাসায় আসতো তখনই আগের সমস্যা শুরু হতো। তাদের বিয়ের 1 বছর পর থেকে আপনা আপনি সব স্বাভাবিক হয়ে গেছে। বড় আপুর একটা বাবু আছে। সবাই দোয়া করবেন। ঘটনায় যাই। আসলে আমার জীবনে এমন কিছু এইভাবে ঘটে যাবে বা ঘটতে পারে আমি সেটা কখনো ভাবি না বা ভাবতে পারি না। খুব রিসেন্টলি ঘটে গেছে। কিছুদিন আগেই কোরবানি ঈদ চলে গেল। কোরবানি ঈদের ছুটিতে আমি বাড়িতে যেতে পারিনি। অফিসিয়াল কিছু কাজ থাকায় আমাকে ঢাকাতেই থাকতে হয়েছে। ঈদের আগের দিন আমি আমার ওয়াইফকে বাসে তুলে দিয়ে বাসায় এসে সারাদিন গান শুনে মুভি দেখেই কাটিয়ে দিই। সন্ধ্যায় আমি ঘরের সব আলো অফ করে জানালার পাশে বসে বসে আমার ওয়াইফের সাথে কথা বলছিলাম। তখন আমি কেমন একটা হুইসপার অথবা কেউ ফিস ফিস করছে এরকম শব্দ পাই। কেমন একটা ফিস ফিস শব্দ ছিল সেটা কিন্তু বোঝা যাচ্ছিল যে শব্দটা আমার কানের ঠিক পাশেই, কারণ আমার মোবাইলটা বাম কানে ধরেছিলাম আর শব্দটা আমি ডান কানে শুনতে পাই। আমি কথা শেষ করে ভাবছিলাম কিসের শব্দ ছিল ওটা। পরে ভাবলাম যে হয়তো বাহির থেকে আসতে পারে, সেটা ভেবে আমি আর পাত্তা দিলাম না। রাত 12টার বেশি, তখন 1টার কাছাকাছি, মোটামুটি সবই নিস্তব্ধ। আমি রাতের খাবারটা শেষ করে এসে তখন ল্যাপটপ অন করে মুভি দেখছিলাম। হঠাৎ মনে হলো আমার ঘাড়ের উপর কেউ থুতু মারল। থুতু কেন বললাম, কারণ আমি স্পষ্ট শুনেছি কেউ থুতু ফেলার সময় যে শব্দটা করে সেই শব্দটা বলে আমার ঘাড়ে এসে পানি জাতীয় কিছু একটা পড়লো। ওই শব্দটা শোনার সাথে সাথে আমি তখন হাত দিয়ে দেখলাম রক্ত আর ফেনাযুক্ত থুতু। আমি একটু ভয় পাই, কারণ আমার বাসা 5 তলায়। বাসার চারপাশে একদম ফাঁকা। যে বাড়িগুলো আছে সেগুলো 2 তলা আর 1 তলা টাইপ। আমার বাসাটাই 7 তলা ভবন, আর পেছন সাইডে আবার বহুতল ভবন আছে। আমার সাইডে ছিল না। আমি তবুও চারপাশে তাকালাম দেখার জন্য যে কেউ উপর থেকে থুতু ফেললো কিনা, কিন্তু এত রাতে কেউ থুতু ফেলবে এটা তো মনে হয় না। আমি বেশ অস্বস্তিতে পড়ে গেলাম। যাই হোক, উঠে গিয়ে হাত ধুয়ে এসে ল্যাপটপটা বন্ধ করে দিলাম। ভাবলাম যে শুয়ে পড়ব। তো শুয়ে পড়ার আগে গেলাম বারান্দার দরজা আটকাতে। যখন দরজাটা আমি ভিড়িয়ে দিয়েছি, এই ছিটকিনিটা লাগাবো, তখন কেন জানি আমার হাতটা কেঁপে উঠল। মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে পেছন ঘুরে তাকালাম। জাস্ট মনে হলো একটা ধোঁয়া পাশ কাটিয়ে চলে গেল।
আমি কোনো মতে দরজা লাগিয়ে রুমটার রুমটায় যাই। পানির বোতল নিয়ে এসে রুমের লাইট জ্বালিয়ে বিছানায় শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম হয়তো একা ফ্ল্যাটে আছি, তাই হয়তো ভয় লাগছে। আমি দোয়া পড়ছিলাম আর ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমি ঘুমাতে পারছিলাম না। আমি যতবার চোখ বন্ধ করছিলাম ততবারই মনে হচ্ছিল কেউ আমার মুখের উপর এসে তাকিয়ে আছে। আমি চোখটা খুললেই তাকে দেখব। আমি এবার এই পাশ ওপাশ করতে করতে কোনো একটা সময় ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমার গরম লাগা শুরু করে। আমি ক্যাঁচ ক্যাঁচ একটা শব্দ পাই। ঘুম থেকে উঠে চোখ মেলতেই আমার নজর পড়ে সিলিং ফ্যানের দিকে। আমি দেখি সাদা কাপড় পরিহিত একটা মানুষ আমার ফ্যানের সাথে ঝুলে আছে। এমন না যে সেটা ফাঁসি দিয়ে ঝুলে আছে, জাস্ট ফ্যানটা ধরে ওটার সাথে ঝুলে আছে, আর সেজন্যই ফ্যানের শব্দ হচ্ছে। ঘরের লাইটটাও বন্ধ ছিল, কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে আমি যে লাইট জ্বালিয়ে ঘুমিয়েছিলাম। অনেকের মনে হতে পারে তাহলে আমি ওই জিনিসটাকে দেখতে পেলাম কিভাবে। যেহেতু জানালায় পর্দা সরানো ছিল, তাই বাইরে থেকে বেশ খানিকটা আলো আসছিল ঘরের ভেতর, আর সেই মৃদু আলোতেই আমি ওই জিনিসটাকে দেখতে পাই। আমি ভয়ে বিছানার এক কোণে গুটি মেরে বসে পড়লাম আর তাকিয়ে রইলাম ফ্যানের দিকে। অবয়বটা ফ্যানে ঝুলেই আছে। আমি অবয়বটার মুখ দেখিনি, শুধু তাকিয়ে আছে ভয়ার্ত মুখে। আমি জানি হয়তো খারাপ কিছু সামনে পড়লে আল্লাহর রহমত নেমে আসে, সাহায্য নেমে আসে। আমার উপরেও আসলো। আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন জাস্ট মাইক চেকিং এর জন্য মাইকে ফু দিয়েছে, তখনই ফ্যানের সাথে ঝুলে থাকা অবয়বটা এক পলকে বাতাসে মিলিয়ে যায়। আমি বেশ কিছু সময় নড়ারও সাহস পাইনি। ভোরের আলো ফুটে সূর্যের আলো যখন ঘরে প্রবেশ করল, আমি তখন সাহস সঞ্চার করে উঠে গিয়ে বারান্দার দরজা খুলে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকি। পুরোপুরি সকাল হয়ে গেলে তখন দরজা জানালা সবগুলো খোলা রেখে ঘুমিয়ে পড়ি। দুপুরে ঘুম থেকে ওঠার পর আমার বেশ খারাপ লাগছিল। আমার ওয়াইফ কল করলে আমি তাকে বলতে চেয়েও বলতে পারিনি, কারণ সে অসুস্থ, তাছাড়া চিন্তা করবে। আর যেহেতু ঈদের দিন সারাদিন সবার সাথে কথাবার্তা বলেই কাটিয়েছি, কিন্তু মনে মনে রাতের ব্যাপারটা দাগ কাটছিল। যাই হোক, দিন গড়িয়ে রাত এলো, আর আমার মনের মধ্যে রাতের ব্যাপারটা বারবার উকি দিতে থাকলো। তাই আমি ভাবলাম আজ আর ঘুমাবই না। সেদিন সারা রাত আমি নির্ঘুম কাটিয়ে দিলাম। পুরো রাতে শুধু দুইবার আমার বাসার যে আর একটা খালি ঘর আছে, সেখান থেকে কাচের গ্লাস বা বাটি সজোরে আছাড় মেরে ফেলে দিলে সেটা ভেঙে যেমন ঝনঝন আওয়াজ হয়, তেমন আওয়াজ আসলো। কিন্তু আমি খাট থেকে এক পাও নিচে নামলাম না। মজার ব্যাপার হলো, সকালে ভোরের আলো ফোটার পর যখন আমি ওই রুমে যাই, সবকিছু একেবারে ঠিকঠাক। কোনো গ্লাস ভাঙা নেই, কোনো জিনিসপত্র এলোমেলো নেই। সারা রাতের ক্লান্তিতে সকালে আমি ঘুমিয়ে পড়ি। তবে আমি শান্তি পাচ্ছিলাম না যে আজ রাত আমার সাথে কি হতে পারে। কিন্তু আমার কিছু হয়নি, আমি কিছু দেখিও নাই। যাই হোক, মনে মনে নিয়ত করলাম আমার ওয়াইফ না আসা পর্যন্ত বাকি দিনগুলো এভাবে না ঘুমিয়ে কাটিয়ে দিব। সেদিনও সবার সাথে কথাবার্তা বলে কাটালাম। রাত আসলো, আমি খাওয়া দাওয়া শেষ করে কিছু স্ন্যাক্স নিয়ে বসে বসে ল্যাপটপে নাটক দেখছিলাম। সময় হয়তো তখন রাত 2:30 বা তার কিছু সময়। আমার চোখ লেগে গিয়েছিল। সম্ভবত আমি কান্নার শব্দ পেয়ে চোখ খুললাম। হন্তদন্ত হয়ে উঠে বসলাম খাটের ওপর। আমার ঘরের লাইট সেদিনও বন্ধ, আমার ল্যাপটপটাও বন্ধ। অথচ আমার মনে আছে আমি ইউটিউবে নাটক চালিয়ে রেখেছিলাম, আর আমি দেখলাম আমার খাটের সামনের ফ্লোরে একটা কাপড়ে মোড়ানো একটা লাশ, যেটা সম্পূর্ণভাবেই মোড়ানো কাফনের মাথার কাছেই। পেটের মাঝখানে আর পায়ের অংশে গিট দেওয়া ছিল। সে লাশটাই সামনে রেখে দেয়ালের সাথে হেলান দিয়ে দুটো অবয়ব বসে আছে। তারা দেখতে অনেকটা মহিলাদের মতো, কেননা তারা কালো কোনো বোরকা বা কিছু পরেছিল। আমি দৃশ্যটা দেখার পর ছিটকে গিয়ে জানালার সাথে বাড়ি খাই। শুধুই জোরে জোরে চিৎকার করতে থাকি, কিন্তু জানি না সে চিৎকার কারো কানে পৌঁছেছে কিনা। আমার ভেতরটা শুকিয়ে আসছিল। মনে হচ্ছিল পুরো একটা সমুদ্র পানিও আমি একা খেয়ে ফেলে এই ভয়ের তৃষ্ণা আমার কাটবে না। কিন্তু অনেকটা সময় পর আমি অবাক হয়ে গেছিলাম, কারণ দুজন মহিলা লাশটা সামনে রেখে শুধু কেঁদেই যাচ্ছিল। আমি কতক্ষণ এভাবে ছিলাম আমি জানি না।
হঠাৎ আমার মনে হলো আমার মাথাটা ঘুরছে, চোখ মুখ অন্ধকার হয়ে এলো আমার। আমি পাশে থাকা কোলবালিশটা জড়িয়ে ধরি। ভয় আর আতঙ্ক নিয়ে হয় অজ্ঞান হয়ে আছি, না হয় কোনো শক্তি আমাকে ততক্ষণে ঘুম পাড়িয়ে দিয়েছিল। কতক্ষণ এভাবে ঘুমিয়েছি আমার জানা নাই। আমার হঠাৎই ঘুম ভাঙল। আমি চোখ মেলে দেখি আমি যে কোলবালিশটা জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম সেটা সেখানে নেই। সেখানে কে আছে জানেন? সেখানে নিচে যে লাশটা দেখেছিলাম কাফনে মোড়ানো, সেই লাশটাকেই আমি জড়িয়ে ধরে আছি। আমার একটা পা আর একটা হাত দিয়ে সেই লাশটা জড়িয়ে ধরেছি। লাশটার মুখটাও কাফন দিয়ে মোড়ানো, মাথার কাছে গিট দেয়া। আমার কলিজা তখন শুকিয়ে গেছে, চোখ দুটো যেন বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম। ঘড়ির মতো আটকে গেছে আমার সবকিছু। বুকের বাঁ পাশটায় একটা মোচড় দিয়ে ব্যথায় আমার শরীরটা হঠাৎ করে কাঁপুনি দিতে শুরু করে। আমি কাঁপতে কাঁপতে দু চোখে শুধু বিদ্যুৎ চমকালে যেমন হয় তেমন হতে লাগলো। এরপর আমার আর কিছু মনে নেই। সকালে বেশ দেরিতে আমার ঘুম ভাঙার পর বুঝতে পারলাম রাতে আমার মুখ দিয়ে রক্তসহ ফেনা চলে এসেছিল ভয়ে। কারণ আমার বালিশে তখনও সেগুলো শুকিয়ে লেগেছিল। আমি জানি না রাতে আমার সাথে কি হয়েছিল, তবে আমার ঘাড়ে আমি প্রচুর ব্যথা অনুভব করছিলাম। যাই হোক, আমি উঠে গোসল করলাম, ফ্রেশ হলাম। এরপর রুমে এসে দোয়া দুরুদ পড়তে লাগলাম আর ভাবতে লাগলাম কি করা যেতে পারে। আমার ওয়াইফ কল করলে আমি তাকে কিছুটা হিন্ট দিলাম, বললাম তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি বাসায় ভয় পাচ্ছি। কিন্তু এত কিছু যে ঘটল সেটা আর তাকে বলার সাহস পাইনি। সে বলল দোয়া কালাম পরও ঠিক হয়ে যাবে। এদিকে আমার মনে তখনও ভয় কাজ করছিল যে আমি কি দৃশ্য দেখলাম গত রাতে। এখন কি করব, কোথায় যাব? ঢাকায় তেমন কোনো আত্মীয় নাই যে তাদের ওখানে যাব। এসব ভাবতে ভাবতে সারাদিন পার করলাম। কেন যেন মনে হলো রাতটা একটু তাড়াতাড়ি চলে এসছে আজ। ল্যাপটপে জোরে গান চালিয়ে দিয়ে 1 কাপ কফি বানানোর জন্য রান্নাঘরে গেলাম। চুলায় পানি বসিয়ে দিলাম। এরপর মগে কফি তৈরির উপকরণগুলো দিয়ে পানি গরম হবার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। পুরো ফ্ল্যাটের সবগুলো লাইট তখন জ্বালানো। আমি হঠাৎ শুনতে পেলাম কেউ দাঁতে দাঁত চেপে ড্রয়িং রুম থেকে কিছু অদ্ভুত শব্দে কিছু একটা বলল, যে ভাষাটা এর আগে আমি শুনিনি, তবে অনেক তামিল ছবিতে শোনা ভাষার মতো মনে হলো। শব্দগুলো বলতে বলতেই সে কাঁচের কিছু একটা সজোরে আছাড় দিল। আমি দৌড়ে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম ঘরের লাইটটা বন্ধ, যেটা একটু আগেও আমি জ্বলতে দেখেছি। ড্রয়িং রুমের জানালার কাছে রাখা চেয়ারে কেউ একজন বা একটা মানুষ আকৃতির শেপ বসে আছে। এবার আমি আর ভয় পেলাম না। হয়তো অতিরিক্ত ভয় পাওয়াতে আমার আর ভয় কাজ করছিল না। আমি রাগে ক্ষোভে বললাম, কে তুমি? কেন এরকম করে বিরক্ত করছো? কি করেছি তোমার? বলতে বলতে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। সে অবয়বটা কিছু বলল না, কোনো উত্তর দিল না। জানালার থাই গ্লাসটায় সজোরে একটা আঘাত করে জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়ল। আমি 2 হাতে মুখ চেপে বসে পড়লাম, কাঁদতে লাগলাম, কান্নায় ভেঙে পড়লাম। আমি কিছুক্ষণ পর উঠে রুমের আলোটা জ্বালিয়ে দিয়ে রান্নাঘর থেকে কফি বানিয়ে শোবার ঘরে চলে এলাম। টিভি ছেড়ে দিলাম, ল্যাপটপেও জোরে গান চলছিল বেশ রাত পর্যন্ত। আমি শেষ হয়ে যাওয়া কফির মগটা হাতে নিয়ে কি জানি মনে করে জানালা দিয়ে সামনের একটা বিল্ডিং এর দিকে তাকাই। হঠাৎ আমার চোখ আটকে গেল। সেই বাসার 3য় তলায় এক জানালার থাই গ্লাসে, সেই গ্লাসের উপর এক অদ্ভুত আকৃতির কিছু দেখলাম। আমি দেখলাম একটা জিন্সের শার্ট পরা একটা ছেলে, যার বডিটা মানব আকৃতির হলেও তার মাথার জায়গায় মানুষের বদলে একটা ঘোড়ার মাথা ছিল। সেই ঘোড়ার মাথার চোখ দুটো শুধু নড়ছিল আর পুরো বডিটা স্থির ছিল। আমি এক দৃষ্টিতে সেটার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ আমার চোখের পলক পড়তেই সেটা মিলিয়ে গেল, আর দেখতে পেলাম না। আমি দৌড়ে বারান্দায় চলে গেলাম দেখার জন্য যে আমি যা দেখেছি তা কি সত্যি ছিল কিনা, আশপাশের কোনো কিছুর রিফ্লেকশন পড়ছিল কিনা। সেই জানালায় চেক করলাম, আমি এমন কিছুই পেলাম না। সেটার ছায়া পড়বে ওই জানালায়, আমি পাইনি। আমি এবার আর কিছু না ভেবে জেদ করলাম যে যাই হোক আমি ঘুমিয়ে পড়বো, কারণ আমি আর নিতে পারছি না। আমার মাইগ্রেনের সমস্যা আছে, প্রচুর মাথা ব্যথা শুরু হয়ে গেল। আমি শুয়ে পড়লাম, তবে আজকে মশারে টানিয়েছিলাম, শুনেছি
মশারির ভেতর নাকি খারাপ কিছু প্রবেশ করতে পারে না। তো মশারি টানিয়ে আমি একদম দেয়ালের সাথে লেগে শুয়ে পড়লাম। আজকে আর কোল বালিশটা নিলাম না, কারণ সেদিন ভয় পাবার পর ওইটাকে আমি ওয়ার্ড্রোবে তুলে রেখে দিয়েছিলাম। কিন্তু কোল বালিশ ছাড়া আমি ঘুমাতে পারি না। আমি এক প্রকার জোর করেই চোখ বন্ধ করে পড়ে থাকলাম। হয়তো মিনিট খানেক আমি চোখ বন্ধ করে আছি। আমি অনুভব করলাম আমার মাথার কাছে কেউ এসে বসলো, কারণ আমার বিছানায় কেউ বসলে, উঠলে বা নাড়াচাড়া করলে একটু শব্দ হয়। আমার বুক তখন কাঁপছিল, কিন্তু আমি শক্ত হয়ে চোখ বন্ধ করে থাকলাম। ধীরে ধীরে মনে হলো অভাবটা আমার মুখের উপর তার মুখ দিয়ে তাকিয়ে আছে। এবার আর আমি চোখ বন্ধ করে রাখতে পারলাম না। হুট করে চোখটা খুলে ফেললাম, আর মনে হলো মশারির উপর থেকে কিছু একটা সেকেন্ডের মধ্যে সরে গেল। আমি উঠে বসলাম। ভয় পেলেও আমি সাহস নিয়ে বললাম, কে আমার ঘরে? কে? ঠিক তখনই আমার ফ্ল্যাটের মেইন দরজায় ধাপ ধাপ করে কেউ বাড়ি দিচ্ছে। আমি উঠে গেলাম দরজার সামনে, গিয়ে দাঁড়াতেই শব্দ থেমে গেল। আমি দরজায় থাকা ছোট্ট গ্লাসে চোখ রেখে দেখতে চেষ্টা করলাম বাইরে কেউ আছে কিনা, কিন্তু উকি দিয়ে দেখলাম বাইরে পুরো অন্ধকার। কিন্তু বাইরে তো সারা রাত লাইট জ্বালানো থাকে। আমি ভেবেছিলাম হয়তো ঈদের সিজন, শহর ফাঁকা, চোর ডাকাত আসতে পারে। কিন্তু আমার সেই ভাবনাকে উড়িয়ে দিয়ে বাইরে থেকে কতগুলো শিয়ালের কর্কশ ডাক ভেসে এলো। আমি বুঝলাম এটা কোনো মানুষের শব্দ না, অথবা একসাথে এইভাবে শব্দ করা কোনো মানুষ দ্বারা সম্ভব না। আমি দৌড়ে ঘরে চলে গেলাম, কিন্তু এর মধ্যে আমার খুব প্রস্রাবের বেগ আসলো। আমি থাকতে না পেরে ভয়ে ভয়ে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হয়ে উঠে দাঁড়ালাম। চোখ পড়ল ভেন্টিলেটরের দিকে। দেখলাম রক্তাক্ত হিংস্র চাহনি দিয়ে দুটো চোখ তাকিয়ে আছে আমার দিকে। আমি কোনো মতে ওয়াশরুমের দরজাটা খুলে এক দৌড়ে চলে এলাম শোবার ঘরে। মশারির ভেতর ঢুকে পড়লাম। ভয়ে আমি আর চোখ বন্ধ করতে পারিনি সারা রাত। সকাল হলে আমি একজনকে কল দিয়ে বাসায় একটা বিড়াল নিয়ে আসি, কারণ আমি বেশ কয়েক জায়গায় শুনেছি বিড়ালকে আল্লাহ তাআলা অদৃশ্য শক্তির সাথে মোকাবেলা করার শক্তি দিয়েছেন। অদ্ভুত ব্যাপার হলো, বিড়ালটা আনার পর সে প্রথমেই আমার কাঁধে উঠে আমার ঘাড়ের যে স্থানে ব্যথা সে চেটে দিচ্ছে। আমি এমনিতেই বিড়াল পছন্দ করি, তবুও বিড়ালটা নতুন একটা বাসায় এসে এভাবে আচরণ করছে, ব্যাপারটা একটা কেমন জানি লাগে আমার। বিড়ালটা আমার ঘাড় চেটে দেয়, আমি সেখানে আর সেই ব্যথাটা অনুভব করি না। দুপুরে আমি আর বিড়ালটা খেয়ে একটা ঘুম দিই। বেশ ঘুম হয় আমার। হঠাৎ বিড়ালের চিৎকার, আমি লাফিয়ে উঠি। দেখি মাগরিবের আজানের সময় হয়ে গেছে, কয়েক মিনিট বাকি আজান দিতে। সেই টাইমটাতে বিড়ালটা ড্রয়িং রুমে গিয়ে সেখানে থাকা চেয়ারের দিকে তাকিয়ে অনেক জোরে চেঁচাচ্ছে। আমি বিড়ালটাকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করি, কিন্তু আজান না হওয়া পর্যন্ত সে রাগে গড়গড় করে আর চেঁচায়। এই কয়েকদিন আমার বাসাটা কেমন একটা গুমট আর ভারী ভারী লাগলেও আজকের মাগরিবের আজানের পর থেকে একদমই নর্মাল অনুভব করছিলাম। রাতে আমি নর্মালি খেয়ে দিয়ে বিড়ালটাকে নিয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু সে ঠিক মাঝরাতে উঠে মশারিটা খামচানো শুরু করে বাইরে বের হবার জন্য। আমি মনে করেছিলাম সে হয়তো পটি করার জন্য বাইরে যেতে চেয়েছিল, তাই আমি মশারি থেকে তাকে বাইরে বের করে দিয়েছিলাম। সে এক দৌড়ে ড্রয়িং রুমে ছুটে গেল। আবার সন্ধ্যার মতো রাগে গড়গড় করে চেঁচাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সে শান্ত হয়। আমি তাকে কোলে নিয়ে বিছানায় চলে আসি। সেদিনের পর আমি যে কয়েকদিন একা ছিলাম আর কিছু দেখিনি বা অনুভব করিনি। আর বিড়ালটা সবসময় আমার সাথেই থাকতে শুরু করে। ইভেন রাতে ওয়াশরুমে গেলে সে গিয়ে দরজার সামনে বসে থাকবেই, তার যত রাতই হোক বা সে যত গভীর ঘুমিয়ে থাকুক। এরপর আমার ওয়াইফ বাসায় চলে আসার পর ছোট ছোট কিছু ঝামেলা এখন হচ্ছে, হয়তো চলবে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ ভাইয়া। আমরা সরাসরি আপনার থেকে আরো একটি ঘটনা শুনতে চাই। স্যারের কাছে পড়তে পড়তে বেশ টায়ার্ড হয়ে গেছি। স্যার পড়িয়ে যখন চলে গেলেন তখনও বাসায় ইলেকট্রিসিটি আসেনি। আম্মার রুমে জেনারেটর লাইট, ফ্যান চলে, তাই স্যার আসলে ওই রুমেই আমি পড়তে বসি, যাতে ইলেকট্রিসিটি চলে গেলেও পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে। আমি টেবিল ছেড়ে এসে বিছানায় গা লাগিয়ে বসলাম। 1.5 থেকে 2 মাসের মতো বাকি আমার 7ম শ্রেণীর বার্ষিক পরীক্ষায়। পড়ার চাপে মাথা ব্যথা করছিল।
বিছানা থেকে খানিকটা ডান দিকের পেছনটায় আমার পড়ার টেবিলটা রয়েছে, তার পাশেই বারান্দার জানালা। হঠাৎ কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করলো আমার। মনে হচ্ছিল পেছন দিকটায় যেন কেউ আছে আমার। তাই শোয়া অবস্থায় থেকে পেছন দিকটায় দেখার চেষ্টা করলাম। অনেকে পেছন দিকটায় দেখার জন্য যেমন শোয়া অবস্থায় মাঝে মাঝে দেখার চেষ্টা করে ঘাড় ঘুরিয়ে, সেই ঘাড় ঘুরিয়ে চেষ্টা করছি। ঘাড় ঘুরিয়ে তাকাতেই আমার শরীর যেন কাঁপুনি দিয়ে উঠল। সোজা ওই জানালার দিকে চোখ পড়ল আমার। দেখলাম একটা বিভৎস মুখ জানালার ওপাশের বারান্দায় দাঁড়িয়ে। আসলে দাঁড়িয়ে আছে নাকি বসে আছে সেটা ঠিক ঠাহর করতে পারলাম না। শুধু দেখলাম 2 হাত দিয়ে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে কেউ, যার মাথা আমার দিকে তাকিয়ে আছে, যার হাতটা কোনো মানুষের হাতের মতো লাগছে না। যতদূর খেয়াল করতে পারলাম দেখলাম ওটার হাতে 6টা আঙ্গুল। আরও থাকলে থাকতে পারে, তবে আমার চোখে শুধু 6টাই পড়ল। মুখমণ্ডল যেন পচে গলে আছে, অনেকটা আগুনে পুড়লে যেমনটা কালো কুচকুচে বর্ণের দেখায় তেমন। সাদা ধবধবে চোখ যেন মুখমণ্ডল থেকে বেরিয়ে আসছে। হলুদ রঙের দাঁতগুলো সব বেরিয়ে আছে। আর কি এক যে বিচ্ছিরি হাসি, তা বলে বোঝানো সম্ভব না। তিরস্কার মেশানো সেই হাসির মাত্রা হজম করার মতো বয়স আমার ছিল না। আমি ওটা দেখার পর কিছুক্ষণ থ হয়ে গেলাম। এরপর আবার চুপ করে শুয়ে পড়ি। তখন আমার ভয়ে গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। কি করব বুঝতে পারছিলাম না। আপনারা যদি একটু কাইন্ডলি আপনাদের নিজেদের ঘাড় ঘুরিয়ে আপনাদের এই অন্ধকার জানালাটার দিকে একটু তাকান এবং সেখানে যদি দেখেন একজন মানুষ ঝুলে আছে, তিরস্কার মেশানো একটি হাসি আপনাকে দিচ্ছে, আপনার কিরকম লাগবে? খুব জোর দিয়ে মনকে স্থির করলাম। 2 হাত দিয়ে চোখ চেপে ধরে আম্মাকে চিৎকার করে ডাকলাম। সঙ্গে সঙ্গে ড্রয়িং রুম থেকে আম্মা দৌড়ে আসে। সাথে সাথে আমার আন্টি আর বড় আপুও চলে আসে। ওনারা রুমে ঢুকেই আমার অবস্থা দেখে বুঝে গেছিলেন আমি মারাত্মক ভয় পেয়েছি, তাই আমাকে শান্ত করার চেষ্টা করলেন। কিন্তু আমি ভয়ে চোখ খুলছিলাম না। চোখ বন্ধ করেই হাত উঁচিয়ে ইশারায় জানালার দিকটায় ইশারা করলাম, দেখালাম যে এখানে কেউ আছে দেখো, আর বললাম যে বারান্দায় কে যেন দাঁড়িয়ে আছে। এটা শুনে আপু আর ওই আন্টি বারান্দা চেক করতে যায়। এমনকি পুরো ফ্ল্যাট ভালোভাবে খুঁজেও কোনো অস্বাভাবিক কিছু পাওয়া গেল না। আমাদের বারান্দাটা ছিল দক্ষিণ দিকে, আর ওই দিকটায় কোনো বিল্ডিং ছিল না। নিচে ছিল 2.5 কাঠার একটা প্লট, যেখানে শুধু টিন শেড করা হয়েছিল। এরপরে প্রায় 30 ফিটের রাস্তা। অতএব 4র্থ তলার উপরেই বারান্দায় বাহির থেকে কোনো মানুষ কিংবা কুকুর বেড়ালো আসার কোনো সম্ভাবনা নেই। সবাই বিষয়টা শুধুমাত্র আমার কল্পনা হিসেবে চালিয়ে দিতে চাইল, কিন্তু আমি জানি ওই দৃশ্যটা কতটা ভয়াবহ আর কতটা বাস্তব ছিল। আমার সাথে ঘটা এমন প্রায়শই বিভিন্ন ভীতিকর অভিজ্ঞতাগুলো যখন বাসার মানুষের কাছে বলতাম, সেই বয়সে কেউই তেমন একটা পাত্তা দিত না। কিন্তু একমাত্র আম্মা আমার এসব বিষয়কে কখনোই সরাসরি ভ্রান্তি বা বানোয়াট বলে আখ্যা দেয়নি। সবসময় দেখতাম তিনি চুপ থাকতেন আর পরিস্থিতি খুব স্মার্টলি হ্যান্ডেল করতেন। আমার জীবনে সেবারই প্রথম সরাসরি নিজ চোখে এমন কোনো কিছু দেখেছিলাম যেটা আমাকে অনেক দিন যাবৎ মানসিকভাবে ভুগিয়েছিল। অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ মাই ওয়ার্স্ট এক্সপেরিয়েন্সেস। এর আগে শুধুমাত্র কানে শুনতাম, দূর থেকে বিভিন্ন কিছু আঁচ করতাম, কিন্তু কখনো চোখের সামনে কিছু পড়েনি। তবে হ্যাঁ, আমি যখন আরো ছোট ছিলাম তখন একটা অস্বাভাবিক বিষয়ের সম্মুখীন হয়েছিলাম, তাও কয়েকবার। আর্লি 20s ঘটনা। আমার বয়স তখন সম্ভবত 6 বা 7 হবে। তখন যে আমি কেজি শ্রেণীতে পড়তাম এতটুকু স্পষ্ট মনে আছে। আমরা সেই সময় একই বিল্ডিংয়ে একদম নিচের তলায় সাবলেট হিসেবে থাকতাম একটা ফ্যামিলির সাথে। বিল্ডিংটা তখন 4 তলা ফাউন্ডেশন দেওয়া ছিল। আমি, আমার বোন আর আম্মা একসাথে থাকতাম একই রুমে, আর আব্বা তখন চিটাগংয়ে চাকরি করত।
যাদের সাথে সাবলেট থাকতাম সেখানে একজন বয়স্ক নারী ছিলেন। উনি ছিলেন বেশ পরহেজগার। আমি তাকে নানু বলে ডাকতাম। তারাও আমাকে ভীষণ আদর করত। একদিন বিকালের ঘটনা, আমি ওই নানুর ঘরের মেঝেতে বসে বিছানায় ছোট্ট ছোট্ট গাড়ি দিয়ে খেলছিলাম। রুমে তখন আমি একাই ছিলাম। খেলতে খেলতে একসময় আমার জানালার দিকে চোখ যায়। দেখি জানালার কাঁচ সহ গ্রিল অনবরত কাঁপছে। বাইরে শো শো শব্দ হচ্ছে। আমি না তাকিয়ে আছি সেদিকে। দেখি আকাশে একটা পাখি উড়ছে, আর সেটা উড়তে উড়তে মনে হচ্ছে একদম জানালার দিকেই আসছে। খুব অল্প সময়ের মধ্যেই পাখিটা ওই জানালার একেবারে কাছে চলে আসে, আর দেখলাম এটা বিশাল একটা পাখি। জানালার ওপাশে একটা দেয়াল ছিল। পাখিটা সেখানে এসে বসতেই পুরো জায়গাটা জুড়ে শুধুমাত্র ওই পাখিটাকেই দেখা যাচ্ছিল। এত অপরূপ সুন্দর বিশাল সেই পাখিটা, এর সৌন্দর্য আসলে বর্ণনা করা বেশ কঠিন। পুরো জানালা ঢাকা পড়ে গেছে পাখিটার দেহের ছায়ায়। রুম একেবারে অন্ধকার হয়ে গেল। তবু আমি অবাক হয়ে মুগ্ধ হয়ে শুধু পাখিটাকেই দেখছিলাম। টকটকে সবুজ রঙের একটা বিশাল পাখি। কয়েকবার ওটার পাখা ঝাপটানোর শব্দে মনে হচ্ছিল ঝড় শুরু হচ্ছে। ঠান্ডা আর ঝড়ো বাতাস জানালা দিয়ে আমার পুরো দেহে সপাটে ধাক্কা দিতে লাগলো। আর পাখার মধ্যে মনে হচ্ছিল কাচের হাজার হাজার টুকরো বসানো, যেগুলো সম্ভবত সূর্যের আলোতে ঝিলমিল করছিল। ওই বয়সের এরকম সৌন্দর্যের মাহাত্ম্য বা কোনো অর্থই আমার কাছে খুব একটা বোধগম্য ছিল না। এটা খুবই স্বাভাবিক। পাখিটা কিছুক্ষণ সেখানে বসে আবার কোথায় যেন উড়ে গেল, আর আমি সেটা দেখতে দেখতেই বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। কারণ এরপর হঠাৎ যখন কানে শব্দ আসে, তখন দেখি আমি বিছানার উপর মাথা রেখে শরীরটা মেঝেতে উপর হয়ে ঘুমিয়ে আছি। বিছানার উপর আমার মুখের লালা পরে ভিজে একাকার। আমি বেশ বিব্রত হয়ে হুড়মুড় করে উঠে পড়ি। দেখি আশেপাশে একদম অন্ধকার। রুমে আমি একা। সন্ধ্যা গড়িয়ে তখন সম্ভবত রাত হয়ে যাচ্ছিল। একটু ঘাবড়ে যাই। এরপর যতটুকু মনে আছে, ওই রুম থেকে দৌড়ে আমাদের রুমে এসে পড়ি। এরপরও আরেকদিন মধ্যরাতে ওই পাখিটা আমাদের জানালার অপর পাশে এসেছিল। শো শো বিকট আওয়াজে আমার ঘুম ভাঙে। ছোটবেলায় প্রায় মধ্যরাতে আমার ঘুম আপনা আপনি ভেঙে যেত। তখন আম্মুকে ডেকে তুলতাম। কিন্তু সেদিন ঘুম ভাঙার পর আমি বেশ ভয় পেয়েছিলাম। আম্মু আর আপুর মাঝখানে যে শুয়েছিলাম। সবুজ রঙের ওই দৈত্যাকার পাখির পাখা ঝাপটানোর শব্দ ও ঝড়ো হাওয়ায় রুমের সবকিছু কেমন ওলট পালট হয়ে যাচ্ছিল। আমি কিছুক্ষণ ধরে আম্মু আর আপুকে ডেকেছিলাম, কিন্তু এরা কেউই ঘুম থেকে ওঠা তো দূরে থাক, একটু চোখ খুলেও তাকায়নি। আমি এরপর আম্মুর কাছাকাছি গিয়ে চোখ বন্ধ করে থাকতে থাকতেই সম্ভবত ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু পরে আর সেগুলো খুব একটা আমার মনে ছিল না। মজার পার্টটা তখনও বাকি ছিল। এর ঠিক কতদিন পর সেটা মনে নেই, তবে কয়েকদিন পর আবার একদিন বিকেলে বারান্দায় খেলছিলাম। সেই সময় পাখিটা আসে। সেই পাখিটা বিশাল ডানা মেলে পাখিটা জানালার ওপাশের দেয়ালে বসে। সেদিন পাখিটাকে আমার কেন জানি আর ভয় লাগেনি। এমন একটা অনুভূতি ছিল যে সেটা আরেকটা মানুষ। আরেকটু স্পেসিফিক করে বললে একজন নারী। খুব মিষ্টি গলায় আমাকে ডাকলো, আমার সাথে কথা বলল। একটা সময় মনে হচ্ছিল আমরা একে অপরের বন্ধু। অনেকক্ষণ গল্প করছিলাম, প্রায় সন্ধ্যা পর্যন্ত। তবে কি সব নিয়ে কথা হয়েছিল সেটা আমার স্পষ্ট মনে নেই। যতটুকু মনে পড়ে তার সাথে কথোপকথন চলছিল এবং আমি অনেক হেসে কথা বলছিলাম। খুব সুন্দর আর আনন্দঘন সময় কেটেছিল সেদিন। এরপর হয়তো আরো কয়েকবার সেই পাখিটা এসেছিল, কিন্তু আমার ওই স্মৃতিগুলো আবছা কুয়াশার মতো হয়ে গেছে। তবে হ্যাঁ, শেষবার যখন দেখা হয়েছিল তখন আমি ক্লাস 1-এ উঠেছি, কিন্তু বেশি দিন হয়নি। সেবার ওই পাখিটা আমাকে খুবই ছোট আকার একটা সবুজ রঙের পাখি দিয়েছিল। জ্যান্ত কোনো পাখি না, অনেকটা মার্বেল পাথরের মতো হয়তো কোনো উপাদান দিয়ে তৈরি ছোট্ট একটা পাখির কাঠামো। আমি খুব খুশি হয়েছিলাম। 2 পাখা মেলে আছে ওই পাখি মূর্তিটা, যেন দেখে মনে হচ্ছে স্বাধীন চিত্তে আপন মনে উড়ে বেড়াচ্ছে। সবুজ মায়াবী মিষ্টি ভাসী পাখিটা আমাকে ছোট্ট ওই উপহারটা দিয়েছিল
আর বলেছিল সব সময় যেন আজীবন এটা আমার কাছে রাখি, আর যখন ইচ্ছা এটা দেখে দেখে যেন ওর কথা ভাবলে বা ওকে ডাকলে ও চলে আসবে। ওর নাম বলেছিল স্বর্ণালী। আমি তখন এই সমস্ত বিষয়ের তেমন কোনো অর্থ অনুধাবন করতে পারিনি। তবে হ্যাঁ, ছোট্ট উপহারটা আমার বেশ পছন্দ হয়েছিল। আমি বেশ অনেকদিন সেটা দিয়ে খেলেছি। আর যখনই ওই স্বর্ণালী আসতো আর আমার সাথে কথা বলতো, সে সময় আমার মনে হতো আমি যেন মানুষের সাথে কথা বলছি, এটা কোনো পাখি না। খুব সুন্দর, মিষ্টি, স্নিগ্ধ একটা মেয়ে, যাকে আমার ভীষণ ভালো লাগতো। একটা সময় আমি আরো বড় হতে থাকি। স্বর্ণালীও সেই উপহারটা দেবার পর আর কোনোদিন আসেনি, কোনোদিন আর ওকে দেখিনি। আমরা ওই রুম ছেড়ে দিয়ে ওই বিল্ডিং এর ওই 4th ফ্লোরে শিফট হয়ে যাই। যখন আমি ক্লাস 3-তে পড়ি, আর আমি এর মধ্যে ধীরে ধীরে সবকিছু ভুলে যাই। এমনকি ওই খেলনার মতো ছোট্ট সবুজ পাখির কাঠামো যেটা আমি উপহার পেয়েছিলাম, সেটাও কিভাবে যেন হারিয়ে ফেলি, তাও খেয়াল থাকে না। এখন অবধি ও আমার মনে পড়ে না আমি কিভাবে, কবে, কোথায় অপরূপ উপহারটি হারিয়েছিলাম। এরপর থেকে বেশ খানিকটা বছর আমি ঘটনাগুলোর অস্পষ্ট স্মৃতি নিয়ে চলতে চলতে একটা সময় ভেবেই নেই ওগুলো সবই আমার ছোটবেলার স্বপ্নে ঘটা স্মৃতি ছিল। আসলে সবকিছু বাস্তবে ঘটা সম্ভব নয়, কারণ দিনে দিনে যতই নিজেকে বিজ্ঞানের সাথে জড়িয়ে ফেলতে থাকি, যতই বিজ্ঞান মনস্ক হতে থাকি, ততই আমি নিজের মধ্যে ধারণা পোষণ করতে থাকি যে ওই আবছা অস্পষ্টগুলো, ওই স্মৃতিগুলো শুধুমাত্র আমার ছোটবেলার একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত দেখা একই স্বপ্নের বা একই ধরনের একাধিক স্বপ্নের সমষ্টির প্রতিচ্ছবি মাত্র, যেগুলো আমার সাবকনশিয়াস মাইন্ডে হয়তো রয়ে গেছে। আর মাঝে মাঝেই অনুকূল পরিস্থিতি বা আলাদা একটা পারিপার্শ্বিকতা পেলেই সেই প্রতিচ্ছবিগুলো আবারও মস্তিষ্কে নাড়াচাড়া দিয়ে ওঠে। ওসব হয় আমার বিচ্ছিন্ন স্বপ্ন সমষ্টির স্মৃতি, নয়তো ওই বয়সের হ্যালোসিনেশন। যেটা খুবই স্বাভাবিক একটা বিষয়। অনেক ক্ষেত্রেই বিভিন্ন কারণে ছোট শিশুরা নিজেদের অজান্তেই কাল্পনিক বিভিন্ন চরিত্র তৈরি করে এবং প্রতিদিনের খেলার সাথী হিসেবে সেই অবান্তর কাল্পনিক চরিত্রগুলোকে বাস্তব হিসেবে ভাবতে শুরু করে এবং সে সকল বানানো চরিত্রদের সাথে সময় অতিবাহিত করতে থাকে। আমার এমনটাই ধারণা ছিল। আমিও ভেবেছি ওই বয়সে স্বর্ণালী ছিল আমার দিন শিশুসুলভ অবচেতন মনের তৈরি করা একটা চরিত্র। কিন্তু আমাদের সব ধারণার ব্যাখ্যা তো সবসময় শতভাগ নির্ভরযোগ্য হয় না। সেটা একটা সময় আমি বুঝতে বাধ্য হই। কোথাকার জল কবে, কিভাবে, কখন আর কোথায় গিয়ে গড়ায়, সেটা আজ করতে করতে আমার প্রায় 20টা বছর লেগে গেল। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। এই ঘটনাটি প্রায় 15 থেকে 16 বছর আগের। জায়গাটা উত্তরবঙ্গের এক প্রত্যন্ত এলাকায়। লোকাল নাম ওই এলাকার কাঁঠালবাড়ি মাঠ। দিনের বেলায় জায়গাটা ফাঁকা, মনে হলেও সূর্য ডোবার পর কেউ আর ওই দিকে যায় না। স্থানীয়রা বলে ওটা মানুষের জায়গা না, ওখানে বড় কিছু ঘটে আছে। 2007 সাল, 5 জন যুবক, মাসুদ, ইমরান, রাকিব, হাবিব, আরও তার ছোট ভাই সজীব, সবাই একই গ্রামেই থাকে। পাশের গ্রামের এক আত্মীয়র বাড়িতে দাওয়াত খেয়ে তারা রাত 9টার দিকে ফিরছিল। স্বাভাবিক রাস্তা ঘুরে গেল এবং সময় বেশি লাগতো। তাই তারা কাঁঠালবাড়ি মাঠের ভিতর দিয়ে শর্টকাটে যাওয়ার জন্য তারা ওই শর্টকাট রাস্তাটা ইউজ করলো। হাবিব বলল, এই পথে যাইস না, আব্বা নিষেধ করেছে। মাসুদ হেসে বলল, আরে ধুর, এসব গুজব। ওইটাই ছিল প্রথম ভুল। মাঠে ঢুকতেই চারপাশে অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। বাতাস নেই, কিন্তু গায়ে কাঁপুনি। চাঁদ উঠছিল, তবুও আলোটা ঠিক মনে হচ্ছিল না। ধূসর অসুস্থ রং। হঠাৎ তারা দেখতে পেল মাঠের মাঝখানে একটা বিশাল কাঁঠাল গাছ, অথচ গ্রামের কেউ জানে না যে ওই গাছটা কবে হলো।
নিচে আমি গাছটার একটু বিবরণ দিই। এই মাটিতে গোল করে বসানো পাথর, মাঝখানে পোড়া মাটির দাগ, চারপাশে অদ্ভুত চিহ্ন, যেন কেউ নখ দিয়ে আঁকিয়েছে। ইমরান তখন বলে, এই দরবারের জায়গা, এটাই দরবারের জায়গা। ঠিক তখনই চারদিক থেকে একসাথে ফিস ফিস শব্দ উঠল, কিন্তু মানুষ নাই কোনো ওখানে। হঠাৎ গাছটার ছায়া নড়ল, ধীরে ধীরে ছায়া লম্বা হতে লাগলো, মানুষের মতো, কিন্তু অস্বাভাবিকভাবে বড়। যখন পুরোটা দেখা গেল, সবার নিঃশ্বাস আটকে গেল। শরীর কালো, কিন্তু ভিতরের থেকে ধোঁয়ার মতো নড়ছে। চোখ নেই, শুধু দুইটা জ্বলন্ত লাল গর্ত। ওদের পা মাটিতেও ছোঁয় না, সাথে সাথে মাটির সাথে ঠেকলে ওই মাটি ডেবে যাচ্ছে। তার কণ্ঠে বলে যে এটা কিন্তু তিনি কণ্ঠে কথা বলে, কিন্তু মুখ নড়ে নেই। এখানে মানুষ আসে না, তোমরা কেন এলে? সজীব ভয় পেয়ে কাঁদতে শুরু করলো তার কথা শুনে। মাসুদ কাপা গলায় বলল, আমরা ভুল করে এসেছি জান, আমাদের যেতে দিন। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল, চাঁদ ঢেকে গেল, যেন কেউ কাপড় দিয়ে চাপা দিল। ওই জিনটা বলল, আমি এই মাঠের দরবারের পাহারাদার। এখানে একবার এলে সবাই ফিরে যায় না। তার হাত উঠতেই মাটির ভেতর থেকে আরো এক ছায়া বের হতে লাগলো, ছোট ছোট বিকৃত, কিন্তু চোখ সবার জিনটার দিকে। বড় জিনটা বলল, একজন আমার থাকবে আর বাকিরা যাবে। সবাই চিৎকার শুরু করলো। ঠিক তখনই হাবিব কোরআনের আয়াত পাঠ করা শুরু করলো। ওই জিনটা পিছন থেকে এক পা করে সরে গেল, কিন্তু সে আবার হাসলো। সব শব্দ কাজ করে না, এই জায়গায় আমি রাজা। হঠাৎ যে সজীবের দিকে তাকালো এবং বলল, ওকে দাও। সজীব তার কথা শুনে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তেই দূর থেকে আজানের শব্দ ভেসে আসতেছিল, এবং সেই শব্দটা কাছে আসতেই মাটি কাঁপতে লাগলো। ওই জিনটা বড় জিনটা গর্জে উঠল, এই ডাক এখানে আনিস না। এক বিকট চিৎকার দিয়ে সে আর ওই ছায়াগুলো মাটির ভিতরে ঢুকে গেল। চারপাশ স্বাভাবিক হয়ে এলো। পরের দিন সকালে গ্রামবাসীরা মাঠে গিয়ে দেখে বিশাল পায়ের ছাপ, পোড়া মাটির গন্ধ, কাঁঠাল গাছের নিচে মানুষের মতো হাতের দাগ। সজীব আর কখনো স্বাভাবিক হয়নি। সে কথা বলে না, তারা শুধু হঠাৎ করেই উঠে বসে বলে, ডাকছে, কালো রাজা ডাকছে। এই ঘটনার 3 বছর পর ওই মাঠে আবার কেউ যায়নি, কিন্তু যারা রাতে পাশ দিয়ে যায় তারা বলে, কাঁঠাল গাছের নিচে আলো জ্বলে, ভারী পায়ের কোনো শব্দ যায়, আর মাঝে মধ্যে শোনা যায় একজন এখনো বাকি। এই ঘটনাটি পাঠিয়েছিল আমাদেরকে রমিজ ভাই রাজশাহী থেকে। তিনি আমাদেরকে প্রতিদিন ঘটনা দেয়। আমরা আর একটা ঘটনা পড়ব, এটা আমাদের আর একটা অডিয়েন্সের ঘটনা। চলুন চলে যাই ঘটনায়। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটি মসজিদে ঘটে যাওয়া ঘটনা বলবো। এই ঘটনাটা খুলনা বিভাগের এক প্রত্যন্ত গ্রামের নাম কেউ মুখে আনে না, সবাই এক নামে তাকে চেনে, সেটা হচ্ছে নীরব গ্রাম। এই কারণ ওই গ্রামের একটা পুরনো মসজিদ আছে, যেখানে মাগরিবের পর আজান হয় না। মসজিদটা প্রায় 80 থেকে 90 বছরের পুরনো। লাল ইটের ছোট্ট গম্বুজ, কিন্তু গম্বুজের উপর চাঁদটা ভাঙা, এবং লোকজন বলে ওখানে একসময় মানুষ নামাজ পড়তো, তারপর বড় কিছু এসে জায়গাটা দখল করে। গ্রামের বয়স্করা জানে, কিন্তু কেউ খোলাখুলি বলে না। 2014 সাল, বাইরে থেকে একজন যুবক ইমাম আসে, নাম
মাওলানা ইয়াসিন। গ্রামবাসী তাকে আগেই সাবধান করেছিল, হুজুর এশার নামাজ মসজিদে পড়বেন না। ইলিয়াস এসে বলছিল, আল্লাহর ঘরে ভয় কিসের? ওইটা ছিল দ্বিতীয় ভুল। প্রথম রাতে এশার আজান দেওয়ার সময় মাইকের শব্দ হঠাৎ ভেঙে ভেঙে আসে। আজানের মাঝখানে যেন কেউ ফিস ফিস করে বলে, থামো। ইয়াসিন আজান শেষ করে নামাজ পড়ান, কিন্তু তিনি লক্ষ্য করলেন পেছনের কাতারে ছায়া আছে, কিন্তু কোনো পায়ের শব্দ নেই। সেজদার সময় ঠান্ডা বাতাস বইছে। তৃতীয় রাতে ইশার পর মসজিদ প্রায় ফাঁকা। ইয়াসিন একা ভেতরে কোরআন পড়ছিল। হঠাৎ মসজিদের দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। তারপর মেহরাবের ভেতর থেকে ছায়া বের হতে লাগলো এবং ছায়াটা ধীরে ধীরে উঁচু, একদম গম্বুজ ছুঁয়ে যাচ্ছিল তার মাথা। শরীর ধোয়ার মতো, কিন্তু শরীরের মনে হয় ভর আছে। এক গম্ভীর কণ্ঠে বলল, এই জায়গা আমার। ইয়াসিন কাপা গলায় আয়াত পড়া শুরু করলেন। জিনটা হাসলো। হাসিটা ছিল ভারী পাথর ঘষার মতো। তিনি বলেছেন, আমি ছোটদের মতো না, আমি এই মসজিদের আগের বাসিন্দা। আমার সাথে কোনো কিছু করে লাভ হবে না। জিনটি জানান, এই মসজিদ তৈরি হয়েছিল এক জিনের দরবার ভেঙে। সে ছিল এই এলাকার রাজা। উচ্চতা মানুষের 3 গুণ। নাম উচ্চারণ করলে অসুস্থ হয়ে পড়ে। তার নাম যদি মানুষ উচ্চারণ করে অসুস্থ হয়ে পড়ে। গ্রামবাসীরা তখন থেকে চুক্তি করে যে মাগরিবের পর মসজিদ বন্ধ। জিনটা ইয়াসিনের দিকে ঝুঁকে বলল, একজন ইমাম থাকবে আমার জন্য, তাহলে গ্রাম নিরাপদ। মসজিদের দেয়ালে তখন নখের দাগ পড়তে শুরু করেছে। আজানের মাইক নিজ নিজ কাঁপছে। ইয়াসিন চোখ বন্ধ করে শুধু একটাই কথা বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভোরে গ্রামবাসী এবং মসজিদ খুলে দেখে ইয়াসিন নেই। জায়নামাজ পড়া এবং মেহরাব বড় হাতের ছাপ। সেই দিন থেকে মসজিদে আবার কেউ ইশার নামাজ পড়ে না। কিন্তু ভয়ঙ্কর বিষয়, মাগরিবের পর ভিতর থেকে সিজদার শব্দ আসে। কেউ না থাকলেও কোরআন তেলাওয়াত শোনা যায়, আর মাঝে মধ্যে একটা ভারী কণ্ঠ, আজও একজন আমার কাছে। যাই হোক, এই ছিল দ্বিতীয় ঘটনা। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ঘটনা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদেরকে অনেকেই অনেক দূর থেকে ঘটনা পাঠাতে চান, এবং আপনারা যারা আমাদেরকে ঘটনা আজ পর্যন্ত পাঠাতে পারেননি, আপনারা আজকের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পারবেন। আপনারা সেখান থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, এবং আপনাদের সাথে ঘটে যাওয়া রিয়েল বাস্তব ঘটনা থেকে থাকলে আমাদেরকে সরাসরি পাঠিয়ে দেবেন। আমরা কিন্তু এখন পরবর্তী একটা স্পেশাল ঘটনা যাব। আমরা চলে যাব আবার ডক্টর আলিফ ভাইয়ের কাছে। যদি আপনাদের ঘটনা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ঘটনাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে জানাবেন। তো চলুন চলে যাই আমরা সরাসরি ঘটনাতে। আমি হৃদয়, জেলা ব্রাহ্মণবাড়িয়া, থানা আখাউড়া, ভৌতিকতার একজন নিয়মিত শ্রোতা। আজকে কিছু ঘটনা নিয়ে হাজির হয়েছি। উনি যেটা বলেছেন যে আলিফ ভাই, এটা কোনো ঘটনা না, এখানে অনেকগুলো ছোট ছোট ঘটনা থাকবে, আর ঘটনাগুলো তার নানু বাড়ি ও তার আশপাশের বাড়ি থেকে নেয়া। তার মার কাছ থেকে কিছু ঘটনা তিনি শুনেছেন, এবং কিছু ঘটনার সাক্ষী তিনি নিজেও ছিলেন। তিনি বর্তমানে সৌদি আরবের মক্কা শহরে কর্মরত, আর ঘটনাটা তার নানা বাড়িকে কেন্দ্র করে একটি ঘটনা, যেটা আখাউড়া থানার কোন একটা গ্রামে। সঙ্গত কারণে তিনি গ্রামের নাম প্রকাশ করেননি। তো তার নানা বহু আগেই দুনিয়া ছেড়ে পরপারে চলে গেছেন। তার নানার বেশ কিছু জায়গা জমি ছিল, কারণ তার নানা ওনার বাবার একমাত্র সন্তান ছিলেন। তারা প্রথমে ইন্ডিয়ার বাসিন্দা ছিলেন, ত্রিপুরা রাজ্যে। সেখানে তখনকার সময় মুসলিমদের উপর বেশ অত্যাচার করা হতো। সেই কারণে তার নানার বাড়িটা হয়েছে বর্তমানে আখাউড়াতে। তারা সেখান থেকে চেঞ্জ করে এখানে শিফট হয়ে গেছেন। যখন তারা এখানে এসছেন তখন সেখানে হিন্দু ফ্যামিলি অথবা হিন্দু ধর্মাবলম্বী লোকজন বসবাস করত, এবং তাদের মাঝেই তার নানা বসবাস করা শুরু করে।
এটা মুক্তিযোদ্ধার অনেক আগে, তো লিসনারদের বোঝার ক্ষেত্রে এতটুকু বর্ণনা দেওয়া। তার নানিও ছিলেন অনেক ধনী পরিবারের একজন মেয়ে। তো নানির বাবা মা মারা যাওয়ার পরে নানিকেও তার নানার জায়গায় একটি বাড়ির জায়গা ও পুকুর কিছু জমি কিনে দিয়ে যান, যা নানুর নামে ছিল। তো তার নানার বাড়ি ছিল তখনকার সময়ের মেন রাস্তার সাথে। তখন তো মাটির রাস্তা ছিল, আর রাস্তার পূর্ব পার ছিল নানার বাড়ি, এবং এরপরে পুকুর ছিল, একটা বাঁশঝাড় ছিল। রাস্তার পশ্চিম পার ছিল নানুর বাড়ি, নানুর পুকুর ও বাঁশঝাড়। নানুদের বাড়ির পেছনেও ছিল বেশ অনেক বসত বাড়ি। তা গ্রাম অঞ্চলে যে বাঁশঝাড়গুলো হয় সেগুলো আগের দিনেতে বেশ বেশ ঝোপঝাড় দিয়ে ভরা ছিল। সন্ধ্যা হলেই সেই জায়গায় বেশ মানে নিস্তব্ধতা ছেয়ে যেত, নীরব হয়ে যেত চারপাশ। তো তারা নানার বাড়ি একটা বড় পুকুর ছিল, সেই পুকুরের একটা পার পুরোটাই ছিল বাঁশঝাড়, ঝোপঝাড় ছিল। দুইটা বড় বড় তেঁতুল গাছ ছিল, তার সাথে লাগাও একটা সরু খাল গেছে পুকুরের পাশ দিয়ে। সেই বাঁশঝাড় দিয়ে পাশ দিয়ে একটা সরু খাল গেছে। সেই খালে তখনকার সময় মাছ ধরার একটা প্রচলন ছিল। গ্রামের অনেক মানুষজন সেখানে মাছ ধরতো রাতের বেলায়। তো একদিন এরকম তার নানা এবং তার বড় দুই মামা মিলে রাতে সেখানে খালের পাড়ে গেছিল মাছ ধরতে। একটা পর্যায়ে তারা বেশ অনেকগুলো মাছ পায়, কিন্তু একটা তারা জিনিস খেয়াল করে যে তারা মাছ ধরে যে পাত্রে রাখছিল সেখান থেকে মাছ আপনা আপনি উধাও হয়ে যাচ্ছিল। পুরাই মানে যতটুকু মাছ ভরেছে পুরাটাই খালি হয়ে গেছে। তারা তো অবাক হয়ে গেল যে এতক্ষণ ধরে মাছ ধরলো, মাছগুলো গেল কোথায়। একটা জিনিস খেয়াল করে, আর তখনই তারা আসলে মেইন ভয়টা পেয়ে যায়। একটা বাঁশঝাড় থেকে অজস্র থুতু তাদের গায়ের উপরে নিক্ষেপ করা হয়। পুরো বাঁশঝাড় প্রচন্ড বাতাসে তাদের মাথার উপরে চলে আসছিল, মানে নুয়ে পড়ে মাথার উপরে চলে আসছিল। তাদের এটা দেখার পর তাদের একদম অবস্থা খুব খারাপ হয়ে যায়। তার নানারা যে জাল দিয়ে মাছটা ধরছিল, ওই জালের বাঁশ ভেঙে তার মামাকে অদৃশ্য কেউ প্রচন্ড মেরেছিল সেদিন। মাথার উপরে তুলে কয়েকটা আছাড়ও মেরেছিল। তখনও কিন্তু তারা পানিতেই ছিল। অবস্থা ভয়াবহতা দেখে তার মামা ও নানা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। করতে করতে এক পর্যায়ে কোন রকম বাড়ির উঠানে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। সেই রাতেই তার মামার অনেক জ্বর আসে, শরীর ব্যথা। এক পর্যায়ে সবাই ভেবে নিয়েছিল তিনি হয়তো বাঁচবে না, কারণ কন্ডিশনটা এমন হয়ে গেছিল, ছটফট করতে করতে মানুষজন মনে করেছিল তিনি বাঁচবে না। কিন্তু পরে কোনো এক কবিরাজ এনে মামাকে সুস্থ করা হয়। সে যাত্রায় আল্লাহর রহমতে বেঁচে যায় তার মামা। তার নানুর বাড়ি নিয়ে আরেকটা ঘটনা ছিল। তার নানুর বাবা নানুকে যে বাড়িটা কিনে দিয়েছিল সেই জায়গাটা নিয়ে একটা ঘটনা। তো যে জায়গাটা কিনে দিয়েছিল ওই জায়গায় তখন একটা হিন্দু পরিবার বসবাস করত। ওই ফ্যামিলির কর্তার নাম ছিল নিতাই শীল, তারা শীল বংশের। তো ঘটনা হচ্ছে এই নিতাই শীলের কোনো বাচ্চা জন্মের পর বেশি দিন বাঁচত না, বেশি হলে ম্যাক্সিমাম 3-4 দিন, এবং অনেক বাচ্চা গর্ভের মধ্যেই মারা গেছে। আর যদি কোনো বাচ্চা জন্ম নিত তাহলে 2-4 দিনের মধ্যে বাচ্চাটার শরীর নীল হয়ে যেত এবং কয়েকদিনের মধ্যে বাচ্চাটা মারা যেত। এমন করে অনেকগুলো বাচ্চা তার মারা গেছিল। ওই বাড়িতে একটা পুকুর ছিল। বাড়ির মহিলারা যখন পুকুরে কাজ করতে যেত তখন তাদের অদৃশ্য কেউ মাঝে মাঝে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিত। তো এক পর্যায়ে গ্রামের মানুষজন বলাবলি করত যে এটা ভূতের জিনের কাজ। তখনকার সময় মানুষ ভূত বলতো। আর আমার মতো সবাই জানি গ্রামের মানুষ অল্পতেই অতিরিক্ত আতঙ্কিত হয়ে যায়। এরপর চারিদিকে একটা কোলাহল সৃষ্টি হয়। নিতাইশীল তখনকার সময় হুজুর অথবা কবিরাজ যাই বলা হোক না কেন নিয়ে আসে, অনেক রিচুয়াল করে। সেই হুজুর তাদেরকে অনেকগুলো তাবিজ দিয়ে যায় বাড়িটা বন্ধ করবার জন্য। বাড়িটা বন্ধ করে, শেষমেশ তাদের 2 সন্তান সুস্থভাবে হয়েছিল। এই ঘটনা তাদের নানুর বাড়িতেই। ওই বাড়ির চারিপাশে হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস ছিল। তো তখনকার সময় মানুষ জ্বালানির কাজে ব্যবহারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে পাতা ঝাড়ু দিয়ে নিয়ে যেত গ্রামের মানুষ। তো এমনি একজন হিন্দু মহিলা এসে পাতা ঝাড়ু দিতে আসে। প্রায় দুপুর হবে। আচমকা মহিলাকে উপর থেকে অদৃশ্য কেউ চুলের মুঠি ধরে টান দিয়ে নিয়ে যায় একটা করই গাছের উপর। সেখানে নিয়ে অনেক মারধর করে। এক পর্যায়ে তাকে নিচে ফেলে দেয়। এত উপর থেকে ফেলার কারণে আর এতগুলো আঘাত কারণে ওই মহিলা খুব খারাপভাবেই জখম হয়। ওনার দু পায়ের পুরো জায়গায় একদম ছিলে যায়, একদম অবস্থা খুব খারাপ। পরে ওইখানে সর্বমোট 35 থেকে 40টার মতো শিলাই লাগে। মর্মান্তিক ছিল ঘটনাটা। উনি বেশ অনেকদিন গুরুতর অসুস্থ ছিলেন। আরো অনেক ঘটনা সেই বাঁশঝাড়কে কেন্দ্র করে হয়।
যা যিনি শেয়ার করেছেন হৃদয় ভাই, তার জন্মের অনেক আগের ঘটনা, তার আম্মার কাছ থেকে শোনা ঘটনা। তার নানা ও নানুর দুটো বাড়ির মধ্যে যে পুকুরগুলো ছিল ওইগুলো অনেক আগে থেকেই ছিল, ওটা নতুন করে করা বা খনন করা পুকুর ছিল না। নিতাই শীলের যে ফ্যামিলি ছিল, পরিবার ছিল, এক পর্যায়ে সেখান থেকে চলে যায়। তো তার নানু ওইখানে একটা বাড়িতে নতুন করে তৈরি ঘর, মানে ওখানে বাড়ি তৈরি করে নতুন করে ওই জায়গাতে। তো তার নানু, তার আম্মা সহ বাকি আন্টিরা সবাই ওইখানেই থাকা শুরু করে। তারা তখন ছোট ছিল, তো মূলত দুইটা বাড়ি মিলেই সবাই বসবাস করত। তো তার এক আন্টি ছিল, ওনার নাম ছিল করিমা, যে একটি ছদ্মনাম, আমার ফুল নামটা ইউজ করেন তিনি। উনি ছোট থেকে মোটামুটি বেশ সুন্দরী ছিল। গ্রামে তো তখন স্কুল ছিল না, যাও ছিল স্কুলগুলো তখন দূরে দূরে ছিল। তো তার আন্টি 2 গ্রাম পরে একটা স্কুলে লেখাপড়া করত। ও একদিন দুপুরবেলা স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তার মধ্যে তিনি হঠাৎ বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। তো তার নানা যেহেতু ওই জায়গায় পরিচিত মুখ ছিল, সবাই তার আন্টিকে চিনে ফেলে, নানা বাড়িতে এনে দিয়ে যায়। আন্টির যখন হুঁশ আসে, জিজ্ঞেস করা হয় যে কি ব্যাপার, এরকম বেহুশ হলো কিভাবে তুমি? আন্টি বলে, আমি কিছু জানি না, আমি হঠাৎ হাঁটছিলাম, পায়ের সাথে কিছু একটা লেগে আমি মাটিতে পড়ে যাই, এরপর আর কিছু মনে নাই। সবাই জিনিসটাকে আসলে স্বাভাবিকভাবেই নেয়। সবাই ভাবে যে মাটিতে পড়ে মাথায় আঘাত লাগার কারণে হয়তোবা মাথার কোনো একটা পোর্শনে হিট করেছে সেই জায়গাটা, যার কারণে তিনি বেহুশ হয়ে গেছে। বিষয়টা স্বাভাবিক ছিল না। ওই দিনের পর থেকে তার আন্টি প্রায় সময় হুটহাট বেহুশ হয়ে যেত। অনেক সময় আবোল তাবোল কথা বলতো, সবার সাথে বাজে আচরণ করত। তো তার নানা ওই বিষয়টা দেখে। ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে একজন কবিরাজ নিয়ে আসেন। সেই কবিরাজ বাড়িতে আসে সন্ধ্যার সময়, ওনার যা যা জিনিসপত্র লাগবে সবকিছু নিয়ে রিচুয়াল করে। এক পর্যায়ে কবিরাজ বলে আন্টিকে একটা মহিলা জিন আসর করেছে। বাড়ির সবাই তো এটা শুনে ভীষণ ভয় পায়। তার নানা কবিরাজকে বলে, আপনি যেভাবেই পারেন আমার মেয়েকে সুস্থ করেন। তারপর তার নানা কবিরাজকে বলে যে সুস্থ করার পরে জিনকে হাজির করানো হয়। কবিরাজ হাজির করে। এক পর্যায়ে ওই মহিলা জিনকে কবিরাজ প্রশ্ন করে, এই মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছিস? মহিলা জিন বলে, আমি রাস্তার পাশে বসে খাচ্ছিলাম, এই মেয়ে আমাকে লাথি দিয়েছে, একে তো ছাড়বো না। কবিরাজ বলে, তো সে তো তোকে দেখে নাই, তুই ছেড়ে দে, তুই কেন ধরে রেখেছিস? মহিলা জিন রাজি হচ্ছিল না। অনেক তর্ক বিতর্ক পর সেখান থেকে সে চলে যায়। ওই কবিরাজ জিনকে বলেছিল, এটা চিহ্ন দিয়ে যাস। আশ্চর্যজনক হলেও ঠিক ওই মহিলা জিনটা যাওয়ার আগে নানার একটা গাছের ডাল ভেঙে দিয়ে যায়। কবিরাজ আন্টিকে কিছু তাবিজ দিয়ে যায়, ঝাড়ফুঁক করে। বেশ কয়েকদিন ভালোই ছিল, আন্টিও ভালো ছিল, কিন্তু আরো কিছু হয়তোবা তার আন্টির জন্য অপেক্ষা করছিল। ওই ঘটনার পর তার আন্টি পুকুরে পাড়ে চাল ধরার জন্য গিয়েছিল। তার মা তার নানু তাকে পাঠিয়েছিল চাল ধরার জন্য। তো এক পর্যায়ে পাশের বাড়ির একজন লোক এসে তার আন্টির কাছ থেকে জোরাজুরি করে হিংস্রভাবে আন্টিকে ভয় দেখিয়ে চালগুলো কেড়ে নিয়ে পানিতে ফেলে দেয়। আন্টি সেই লোকটাকে চেনে। তারপর আন্টি বাড়ির উঠানে এসে চিৎকার চেঁচামেচি করতে থাকে, বলে যে অমুক আমার চাল নিয়ে গেছে, আমি পানিতে পড়ে গেছি, পানিতে চাল ফেলে দিয়েছে। পরেই বলেই আন্টি বেহুশে মাটিতে পড়ে যায়। বেহুশ হওয়ার আগে আন্টি যার নাম বলেছিল সে নানুদের বাড়ির পাশের বাড়ির লোক ছিল। তো তাকে যখন পরে জিজ্ঞেস করে, তুই এমন কাজটা কেন করলি আমার মেয়ের সাথে? সে বলে, আমি তো বাড়িতেই আসছিলাম না, আমি এই কাজ কেন করব? আর সে তো আমার ছোট বোনের মতো, আমি ওর সাথে কেন আমি ওর চাল নিয়ে ওর পানিতে ফেলাই দেবো বা চাল পানিতে ফেলে দেবো? তখন সবাই অবাক হয়ে যায়। যদি সে বাড়িতেই না থাকে তাহলে তার রূপ ধরে কে এসেছিল? আন্টির চালটা কে কেড়ে নিল? এরপর থেকে সেই আন্টির ব্যবহার আগের মতো হতে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সেটা হলো, আন্টি যখন রাতে ঘুমাতো আন্টিকে সাপে পেঁচিয়ে ধরত এবং কয়েকবার সেই সাপ আন্টিকে ছোবল মেরেছিল। এমনকি দিনের বেলা আন্টি যখন পুকুর পার বা অন্য কোথাও যেত, আন্টি শুধু সাপ দেখত। আন্টির কাছে সাপগুলো এগিয়ে আসতো। আন্টি এসব কথা নানাকে বললে নানা আবারও বেশ পেরেশানের মধ্যে পড়ে যায়, মানে পারিবারিকভাবে একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। আর ওই দিক থেকে গ্রামের মেয়ে মানুষ একটা বিষয় আছে। তো এরপরে নানা গ্রামের বড় মসজিদের ইমামকে নিয়ে আসে। ইমাম এসে প্রথমে ঝাড়ফুঁক দেয়, পানি পড়া দেয়, আগেকার দিনের রিচুয়াল। এতে তিনি কিছুটা স্বাভাবিক হয়, কিন্তু এই ঘটনা ঘটতেই থাকে। শেষমেশ নানা উপায় না দেখে আবারও সেই ব্রাহ্মণবাড়িয়ার কবিরাজকে নিয়ে আসে।
কবিরাজ এসে আবার তার জিনিসপত্র নিয়ে রিচুয়াল করে বসে। আন্টিকে সেই রিচুয়াল মাঝখানে বসায়। কবিরাজ আন্টির নাকের মধ্যে কি একটা ধোঁয়া দিচ্ছিল। আন্টি নাকি অসহ্য যন্ত্রণায় গোঙাচ্ছিল, আওয়াজ করছিল। এক পর্যায়ে জিনটাকে হাজির করা হয়। যেহেতু আবারও জিনটা ডিস্টার্ব করছিল, পরে কবিরাজ জিনটাকে বোতলবন্দি করে। কিন্তু আন্টি স্বাভাবিক থাকলেও মাঝে মাঝে বেশ অ্যাবনর্মাল কথাবার্তা তার চলছিল। সবাই বলে ওই জিন নাকি এখনো তার সাথে আছে, এবং সত্যি কথা আজ এত বছর পরে উনি অ্যাবনর্মালি কথাবার্তা বলেন। এই কথাগুলো তার মার কাছ থেকে শোনা। এমন কিছু ঘটনা তিনি প্রত্যক্ষ করেছেন নিজে, মানে হৃদয় ভাই। আজ এত বছর পর গ্রামে অনেক বিকশিত হয়েছে, মানে সব চেঞ্জ হয়ে গেছে। রাস্তাঘাটের উন্নয়ন, ইলেকট্রিসিটি চলে এসছে। তার নানার বাড়ি সেই বাঁশঝাড় এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। সেই খালে এখন আর কেউ মাছ ধরে না, এটা একটা পরিত্যক্ত খাল। অনেক ছোটখাটো ঘটনা সেই বাঁশঝাড়কে কেন্দ্র করে ঘটেছে, বহু ঘটনা, এবং সেই পুকুর পার্কে কেন্দ্র করেই ঘটেছে। একদিন ওই গ্রামের একজন মহিলা ওই খালে যখন পানি থাকে না, তখন প্রায় পাতা ঝাড়ু দিতে আসে, এবং এই গ্রামের অনেক মহিলাই আসে ওই যে উনুনে মানে ওই যে আগুন ধরানোর জন্য পাতা কুড়িয়ে। তো একদিন একটা পর্যায়ে উনি দেখেন ওনার মাথার উপরে আস্তে আস্তে বাঁশঝাড়টা নুয়ে পড়েছে। উনি দেখে বিশাল জোরে চিৎকার দেন, হঠাৎ করে আউট অফ নোয়ার বাঁশঝাড়টা কেন নুয়ে পড়ল। বেহুশ হয়ে যান। ওনার স্বামী, গ্রামে আরো মানুষজন এসে ওনাকে উদ্ধার করে। তার নানুর ওই পুকুর পাড়ের কথা যেহেতু অনেকেই বলেছেন তিনি, ওই জায়গায় কিন্তু একটা বাঁশঝাড় ছিল, এখনো আছে, কিন্তু এত ঘন ছিল না। এখন আগের মতো এত ঘন নাই, পরিষ্কার হয়ে গেছে অনেকটা। তো এখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। সেই মসজিদের হুজুর মসজিদের সাথে একটা রুমের মধ্যে থাকে। একদিন রাতে মসজিদের হুজুর তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রাতে ওঠে আর বাইরে যায় ওযু করার জন্য। তো ওযু করার এক পর্যায়ে হুজুর চাঁদের আলোয় যা দেখে, যেটা হচ্ছে নানুর পুকুর পাড়ের যে বাঁশঝাড়টা আছে, ওই বাঁশঝাড়ের ভেতর থেকে একটা মহিলা নতুন বউয়ের মতো সেজে এই গভীর রাতে রাস্তা দিয়ে হেঁটে সামনের দিকে যাচ্ছে। মহিলাটার নাকি অনেকটা অন্ধকারে যতটুকু আলোর মধ্যে দেখা যায়, অনেক সময় অন্ধকারকেও অন্ধকারের ভেতরে অনেক মানুষের পরিষ্কার দেখা যায়, যে সিঁদুর দেওয়া ছিল। মহিলার চুলগুলো ছিল খোলা, পেছনে চুল একদম পায়ের পাতা পর্যন্ত লেগেছিল। হুজুর সেই মহিলার পায়ের আওয়াজও শুনছিল। হুজুর শুনতে পাচ্ছিল মহিলাটার হাঁটার সময় যে একটা হাসতে ঝুমঝুম আওয়াজ হচ্ছে। হুজুর এটা দেখে ভয়ে থ হয়ে যায়। লক্ষ্য করে মহিলাটা সোজা রাস্তা দিয়ে হেঁটে তার নানার বাড়ির সেই পুকুর পাড়ের খালের কাছে গিয়ে মিলে গেছে। মিলে গেল মানে বাতাসে মিলে গেছে। হুজুরের সাথে তেমন খারাপ কিছু হয় নাই, কিন্তু হুজুর তো সবাইকে বলেছে বিষয়টা। তার আম্মা কিছুদিন আগে নানার বাড়িতে যাওয়ার পর হুজুর থেকে এটা শুনেছিল। তার যে ছোট আন্টির বিয়ে হয়, এটা অনেকটা এরকম যে 5 বছর আগে তার আন্টির হাজবেন্ড থাকে ঢাকায় চাকরি করে। কর্মব্যস্ততার কারণে উনি মাসে একবার বাড়িতে আসে। তো একদিন তার নানুর বাড়িতে আন্টিকে নিয়ে বেরিয়ে আসছিল আঙ্কেল। তো সবকিছু ঠিকঠাক ছিল, তারা সবাই অনেক মজা করে, রাতের খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে সবাই ঘুমাতে যায়। কিন্তু আঙ্কেল নাকি রাত 12টা-1টায় টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে ঘুম থেকে ওঠে। বেশি টয়লেটটা বাইরে ছিল, ঘরের বাইরে ছিল। টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে বাইরে বের হলে টয়লেটে গেল ঠিকই, কিন্তু টয়লেটের সাথে ছিল একটা বড় তেঁতুল গাছ, আর টয়লেট থেকে 40 মিটার দূরে ছিল নানুর সেই পুকুর পাড়টা। সাধারণত গ্রামের টয়লেটগুলো টিন শেড দিয়ে বানানো। আঙ্কেল টয়লেটের ভেতর থেকে ওই টিন শেডের ফাঁক দিয়ে চাঁদের আলোয় কিছু জিনিস দেখতে পায়, যা অনেকটা আঙ্কেল সারা জীবন দেখতে চাইবে না। আঙ্কেল দেখে যে ওই পুকুর পাড়ে দুজন মহিলা বসে একজন আরেকজনের উকুন আনছে। অনেকটা বানর যেভাবে উকুন এনে খেয়ে ফেলে, তারা ওই উকুনগুলো মুখ দিয়ে খেয়ে ফেলছে, বা কিছু একটা চুল থেকে নিয়ে মুখে দিচ্ছে। এবং আঙ্কেল পুরোটা রাত সেদিন সে টয়লেটের ভেতর থেকে আর বের হয়নি, সাহস হয়নি ওনার। টয়লেটের ফাঁক দিয়ে তিনি দেখেছেন। পরদিন সকালে উনি কাউকে না বলেই তাড়াহুড়া করে বাড়িতে ফেরত চলে আসে, তাদের বাড়িতে চলে যায়। পরে তার আন্টির কাছ থেকে ঘটনা শোনা যায় যে এরকম হয়েছে রাতের বেলা। তার ওই আঙ্কেল তাকে শেয়ার করে।
ধন্যবাদ আঙ্কেলের ঘটনাটি শেয়ারটা অনেক ভালো ছিল, তিনি ভালো ঘটনা শেয়ার করেছেন এবং আপনার উপস্থিতিটা অনেক ভালো ছিল। আমরা আমাদের শেষ ঘটনায় যাব। এই ঘটনাটি হচ্ছে একটা সত্য ঘটনার মতো ভয়ঙ্কর ঘটনা। যাই হোক, এই ঘটনাটা 2013 সালের। জায়গাটা উত্তরবঙ্গের একটি ছোট্ট শহর। ওই শহরের পুরনো সরকারি গুদাম ঘরকে নিয়ে ঘটে যাওয়া একটি ঘটনা। জায়গাটার নাম এখনও আছে, কিন্তু ওই গুদাম ঘরটা বন্ধ এখন, কারণ সেখানে কেউ ঢুকলে, ওই গুদাম ঘরে কেউ ঢুকলে টিকে থাকতে পারেনি। গুদাম ঘরটা একটা খাদ্য বিভাগের ছিল, পরে পরিত্যক্ত। নতুন করে আবার চালু করার আগে একজন নাইট গার্ড রাখা হয়। তার নাম ছিল আব্দুল মালিক, বয়স প্রায় 45। লোকটা খুব সাধারণ, না বেশি ধার্মিক, না কোনো কুসংস্কারচ্ছন্ন। প্রথম সপ্তাহে তার কিছুই হয়নি, কিন্তু অষ্টম রাতে মালিক খেয়াল করে রাত ঠিক 2:12 গুদাম ঘরের ভিতরে এক দরজা নিজে নিজে খুলে যায়। প্রথমে সে ভেবেছিল বাতাস, কিন্তু আশ্চর্যের বিষয় ভিতরে কোনো বাতাস ছিল না। দরজাটা খুব ভারী, বন্ধ করার 10 মিনিট পর আবার খুলে যায়। এই ঘটনাটা প্রতিদিনই একই সময়ে ঘটতে থাকে। 12তম রাত। ওই রাতে নতুন জিনিস শুরু হয়। দরজা খোলার পর গুদাম ঘরের থেকে হাঁটার শব্দ আসে। ধীরে ধীরে ভারী হতে লাগলো নিয়মিত। মালিক টর্চ হাতে ভিতরে ঢোকে, কিন্তু কাউকেই দেখে না। তবুও সে খেয়াল করে মাঝরাতে ধুলার পর পায়ের ছাপ, কিন্তু ছাপগুলো মানুষের পায়ের মতো না। আঙ্গুলের দিকটা অস্বাভাবিক লম্বা, এবং এরপরে রাতে কেউ নাম ধরে সেই গুদাম ঘরে ডাকে না। গুদামের ভিতরে তাপমাত্রা হঠাৎ কমে যায়, এবং বসে থাকলে মনে হয় পিছনে কেউ দাঁড়িয়ে আছে। মালিক কাউকে বললে সবাই বলে ভয় পেলে তো এমনই হয়। এই কথা মালিকের মুখে কেউ বিশ্বাস করে না। যখন 21তম রাত, তখন 2:12 দরজা খুলল, কিন্তু এবার একটা শব্দ এলো। এতদিন পর কে এসেছে আবার? এই কণ্ঠটা খুব কাছ থেকে, মানুষের মতো, কিন্তু আবেগহীন। মালিক ঘুরে দাঁড়াতেই দেখে গুদাম ঘরের ভেতরে অন্ধকারে একটা অবয়ব দাঁড়িয়ে। পুরো দেখা যাচ্ছিল না, শুধু বোঝা যাচ্ছিল উচ্চ মানুষের চেয়ে বেশি লম্বা। মাথাটা কাত হয়ে আছে, হাত দুটো হাঁটুর নিচে নেমে গেছে। মালিক চিৎকার করতে চেয়েছিল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দই বের হয়নি। এবং অবয়বটা বলল, আগের জিনের মতো তুমিও বেশি প্রশ্ন করছো। সকালে গুদাম খুলে দেখা যায় মালিক দরজার পাশে বসে মারা গেছেন। মুখে কোনো আঘাত নেই, চোখ খোলা। তার মুখে ভয় না, অবাক ভাব। পোস্টমর্টমের রিপোর্ট লেখা আছে হার্ট অ্যাটাক, কিন্তু রিপোর্টে এক লাইনে সবাই এড়িয়ে যায়। মৃত্যুর সময় শরীরের তাপমাত্রা অস্বাভাবিক রকমের কম ছিল। পরে জানা যায় যে মালিকের আগে যে গার্ড ছিল, সে ঠিক একই জায়গায় ঠিক এই সময় এইভাবেই মারা গিয়েছিল। আর তার আগের 6 বছর আগে সবাইকে ওই দিকেই পাওয়া গেছে, দরজার পাশে চোখ খোলা অবস্থায়, এবং তাদের শরীরটা এরকম হিম ঠান্ডা থাকতো। এই শুনে গোদাম ঘর বন্ধ করে দেওয়া হয়, কিন্তু আজও ওই পাশ দিয়ে রাত 2টার পর যারা যায় তারা বলে ওই ভেতরে দরজা খোলে, হাঁটার শব্দও আসে, এবং এখনো কেউ ফিসফিস করে বলে, প্লিজ আর কাউকে পাঠিও না। এটাই কিন্তু আজকের সবচেয়ে ভালো লাগা ঘটনা। আমার ছোট এনে লিখেছে আমাদেরকে একটা ছোট্ট ভাইয়া। তিনি বলেছে, ভাইয়া আমি ক্লাস 8-এ পড়ি, আমাদের এই ঘটনাটি পড়লে খুবই খুশি হব। আমি আপনার ছোট ভাইয়ের মতো, ভাই প্লিজ ঘটনাটি পড়বেন। ওকে ভাইয়া, তোমার ঘটনা পড়ে দেওয়া হলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমরা। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হেই ডিয়ার লিসেনার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যে ঘটনাগুলো শুনলেন
কেমন লাগলো ঘটনাটি তা অবশ্যই কমেন্ট করবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য এই রকম বাছাই করা ভয়ঙ্কর ঘটনাগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই। আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন, আমাদেরকে সাপোর্ট করেন, আমরা বলবো যে আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করতে প্রস্তুত আছি। আপনারা অনেকেই কিন্তু আমাদেরকে অলরেডি ভালোবাসা দিচ্ছেন আমাদের এই লং ভূতি ফিল্ম চ্যানেলের মাধ্যমে। আমরা আপনাদেরকে আবারও সতর্ক করতে চাই, আপনারা আমাদেরকে প্রতিদিন পাবেন এই চ্যানেলের মাধ্যমে রাত 10টা বাজে সকল ভয়ঙ্কর বাছাই করা ঘটনাগুলো নিয়ে। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, আমাদেরকে ভালোবাসেন, একটু কমেন্ট করে লিখে যাবেন যে ভাই আপনাদের ঘটনাগুলো ভালো লাগে, আপনাদের বাছাই করা ঘটনাগুলো ভালো লাগে। মানে আমি আপনাদেরকে স্পেসিফিক্যালি বলবো যে ভাই আমাদের ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগে, একটু কমেন্ট করে জানাবেন ভাই। আসলে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন কিছু করার ট্রাই করছি, নতুন নতুন কাজ করার ট্রাই করছি। যদি আসলেই ভালো লাগে আমাদের ঘটনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এই রকম ঘটনাগুলো কিন্তু ক্রিয়েট করে যাচ্ছি। যদি আমাদেরকে ভালোবাসেন, একটু একটু ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের ঘটনাগুলো একটু শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝে, যাতে আমরা আসলে অনেক কষ্ট করে কাজ করি, তো একটু যদি একটু স্যাটিসফাইড ফিল আসবে যদি আমাদের ঘটনাগুলো আপনি শেয়ার করেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোড বা ভয়ঙ্কর ঘটনাগুলো নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, আপনারা পরবর্তীতে কার কণ্ঠে ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট করবেন। আমরা কিন্তু আফনান ভাইয়া, বাবু ভাইয়া, ডক্টর আলিফ ভাইয়া সহ আরো অনেক ভৌতিক আর্টিস্টের ঘটনা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করি। আর যাই হোক, আপনারা যদি আমাদেরকে এইভাবে ভালোবাসা দেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রতিদান রাখবো। আমরা আরো বেশি পরিশ্রম করবো, আরো বেশি কষ্ট করবো, আপনাদের জন্য সুন্দর সুন্দর ঘটনাগুলো নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে বা রিয়েল কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।